ওকে, ফাইন। দেখো, কাইনেটিক থিওরি অফ গ্যাস আমাদের হিট পোর্শনের প্রথম চ্যাপ্টার। ওকে, এইখানে আমরা কি পড়বো? হ্যাঁ, প্রথমে এক দুটো ছোট 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 কথা আমি বলবো, যেগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, আই মিন 11-12 পড়েছো, সেইগুলো নিয়ে একটু আলোচনা আমি ঝটপট ঝটপট করে করতে চাইছি। ওকে, ঝটপট ঝটপট করে। চলো, ফার্স্ট ফার্স্ট হচ্ছে কাইনেটিক থিওরি। সো এখানে বুঝতেই পারছো কাইনেটিক কথাটার মানে কি। কাইনেটিক মানে হচ্ছে সিম্পলি, একদম সহজ ভাষায় যদি কাইনেটিক মানে বুঝতে চাই, তার মানে হচ্ছে মোশন। সোজা কথা, মোশন। কাইনেটিক মানে মোশন, গতি, বাংলায় বলে গতি। হ্যাঁ, কাইনেটিক মানে গতি। থিওরি, গতির থিওরি, হ্যাঁ, অফ গ্যাস, তার মানে গ্যাসের ভিতরে এরে বাবা কিছু একটা জিনিস আছে যে গতি করছে, রাইট? কে গতি করতে পারে গ্যাসের ভিতরে? তো উত্তর হচ্ছে গ্যাস মলিকিউলস গুলো করতে পারে, রাইট? গ্যাস মলিকিউলস গুলো গতি করতে পারে, ইয়া, নো প্রবলেম। তাহলে গ্যাস মলিকিউল গুলো আমার মুভমেন্ট করবে, খুব ভালো কথা, দেখছি আমি এখন। ওকে, তাহলে কে মোশন করতে পারে? গ্যাস মলিকিউলস গুলো। তার মানে এই যে একটি পাত্রের মধ্যে আমার গ্যাস রয়েছে, ধরো এরকম একটা পাত্রে গ্যাস আছে, ধরতে রিকে দাঁড়া, এই একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে গ্যাস রয়েছে, রাইট? এই কন্টেনারের মধ্যে গ্যাস রয়েছে মানে কি, গ্যাসের মলিকিউলস রয়েছে। ধর আমি কথার কথা বলছি যে হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম গ্যাস কেন নিলেন? তার কারণ হচ্ছে হিলিয়াম গ্যাসটা হচ্ছে মোনো অ্যাটমিক। কেমন গ্যাসটা? মোনো অ্যাটমিক। ইনার্ট গ্যাস তো মনো, এ একাই খুশি থাকতে পারে, বুঝতে পেরেছিস? মোনো অ্যাটমিক। তো এই হিলিয়াম গ্যাসের এইভাবে মলিকিউল গুলো রয়েছে ভিতরে। তোরা আমাকে হয়তো গাল দিবি যে স্যার, এইভাবে মলিকিউলস থাকে নাকি এত সুন্দরভাবে সেজে গুজে? ওরা তো ভিতরে যে কোনো ভাবে মুভমেন্ট করছে, র্যান্ডম মুভমেন্ট করছে। র্যান্ডম কথাটা ইম্পর্টেন্ট এখানে। বাট সেটা তুই এখন জানিস না। তো তো তুই কল্পনা করলি যে গ্যাসের ভিতরে এইভাবে তার মলিকিউল গুলো রয়েছে। তাহলে স্যার এই গ্যাসের এই গতি তত্ত্ব যদি আমাকে বুঝতে হয়, তাহলে প্রথমে তার কয়েকটা বেসিক ধারণা আমাকে তৈরি করতে হবে, তাই না? এই থিওরিটাকে দাঁড় করাতে গেলে, এই মডেলটাকে দাঁড় করাতে গেলে কিছু আমাকে ধারণা দিতে হবে। সেই ধারণাটাই আমাদের প্রথম পড়ার বিষয়, সেটা হলো অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনস, বুঝতে পেরেছো? অ্যাজাম্পশনস অফ দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। বুঝেছো? মানে গ্যাস মলিকিউল গুলো প্রতি মুহূর্তে ছুটে বেড়াচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক করছে এরা। তো তার থিওরি আমরা বানাতে চাইছি একটা। হ্যাঁ, তোরা নিজেকে বিজ্ঞানী ভাব, তোরা এখন এই থিওরিটাকে দাঁড় করাতে চাইছিস। তো তার জন্য আমাকে কি করতে হবে? কয়েকটা অ্যাজাম্পশন করতে হবে। কি অ্যাজাম্পশন করব? ফার্স্ট অ্যাজাম্পশন কি করব বল? ফার্স্ট অ্যাজাম্পশন করব যে প্রত্যেকটি গ্যাসের হুম ভিতর, মানে প্রত্যেকটি গ্যাসের করেসপন্ডিং, হ্যাঁ, সেই গ্যাসের মলিকিউলস আছে। প্রত্যেকটি গ্যাস মলিকিউলস দ্বারা বা অ্যাটমস দ্বারা তৈরি, এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন। ঠিক আছে? আমি এগুলা লিখবো না, তোমরা বই থেকে লিখে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা মানে কয়েকটা মেন আমি বলছি, আর সবকটা আলোচনা করার দরকার নেই। যে কোনো একটা বুক ফলো করবে, ফলো বুক দিয়ে লিখে ফেলবে। এগুলো পরীক্ষায় দেবেও না তোমাদের, আর আমি এই জন্য আলোচনা করবও না, বাট আমি একটু হালকা করে বলে দিই। তাহলে ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে প্রত্যেকটা গ্যাসের মধ্যে কি আছে? প্রত্যেকটা গ্যাস তৈরি হচ্ছে কি দ্বারা? বলছে অ্যাটমস বা মলিকিউলস দ্বারা। ঠিক আছে? মলিকিউলস বলা মানেই হচ্ছে কম্বিনেশন অফ অ্যাটমস। ঠিক আছে? তো এইগুলো দ্বারা যে কোনো একটা গ্যাস তৈরি হচ্ছে, বেস। এবং একই একই গ্যাসের, হ্যাঁ, ডিফারেন্ট মলিকিউলস গুলো সেম হবে, আর দুটি আলাদা আলাদা গ্যাসের ডিফারেন্ট মলিকিউল গুলো কি হবে? ডিফারেন্ট হবে। যেমন অক্সিজেন একটা পাত্রে আছে,
আর একটা ধর হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে অক্সিজেনের পাত্রে সবকটা মলিকিউল O2 হবে ভাই, হাইড্রোজেনটা সবকটা মলিকিউল H2 হবে, স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে প্রথম ধারণা। সেকেন্ড ধারণা যেটা হচ্ছে একটা বড় ভুল ধারণা, কিন্তু প্রথমে তো আমরা জানতাম না, প্রথমে তো কিছুই জানতাম না, তো কিছু জানতাম নার মধ্যে একটা অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালানো, আগে একটা মোমবাতি জ্বালো, হ্যাঁ, তারপর তুমি একটা বড় টিউবলাইটের কথা ভাববে। তো মোমবাতি জ্বেলেছে কি, যে বলছে গ্যাস মলিকিউল গুলো হচ্ছে পয়েন্ট মাস, বুঝেছো? পয়েন্ট মাস, তার মানে মলিকিউল গুলো এত বড় বড় মলিকিউল নয়, কিন্তু বুঝতে পেরেছো, এক একটা পয়েন্ট, ছোট্ট ছোট্ট পয়েন্ট, এগুলো নয়। তার মানে সোজা কথা হচ্ছে প্রত্যেকটা মলিকিউলের ভলিউম ভি অফ ith মলিকিউল, দ্যাট ইজ জিরো। কোনো স্থান সে অকুপাই করবে না, কোনো ভলিউম সে অকুপাই করবে না এক একটা মলিকিউল। ঠিক আছে বাবা, দিস ইজ আ ভেরি বিগ মিস্টেক ইন কাইনেটিক থিওরি অফ গ্যাস। এর কারণেই তো পিভি সমান 8টি এই সমীকরণটার ফেলিয়ার আমরা খুঁজে পাই। আমরা বাস্তব জগতের যত গ্যাস আছে তারা এই সমীকরণটাকে হুবহু মেনে চলে না। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীকালে দেখতে চলেছি। থার্ড অ্যাজাম্পশন কি, এরকম করে বিভিন্ন অ্যাজাম্পশন আছে। থার্ড অ্যাজাম্পশন কি হলো এই থিওরিটা দাঁড় করানোর? বলছে, এটা মুছে ফেল, বলছে ওহো, থার্ড অ্যাজাম্পশন হচ্ছে, ভালো করে শোন, থার্ড অ্যাজাম্পশন হচ্ছে, আমি একটু হালকা করে বলি, থার্ড অ্যাজাম্পশন, তাহলে ফার্স্ট অ্যাজাম্পশন কি? গ্যাস হ্যাজ মলিকিউলস, গ্যাস হ্যাজ মলিকিউলস, সেটা মোনোঅ্যাটমিক হতে পারে, ডায়াটমিক হতে পারে, ট্রাইঅ্যাটমিক হতে পারে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পয়েন্ট মাস কে, তো মলিকিউলস গুলো পয়েন্ট মাস হয়, ঠিক আছে। থার্ড অ্যাজাম্পশন কি? থার্ড অ্যাজাম্পশন জানিস কি? থার্ড অ্যাসাম্পশন হচ্ছে এই যে গ্যাস মলিকিউল গুলো আছে না, এরা একে অপরের সঙ্গে যখন ধাক্কা খায়, হ্যাঁ, তখন কি হয়, কোনো এনার্জির লস হয় না, কোনো এনার্জির লস হয় না, নো, বা ডাইরেক্ট এক কথায় লেখ যে এলাস্টিক কলিজন হয়। কি কলিজন হয়? এলাস্টিক, এলাস্টিক কলিজন। কারণ আমি বলেছিলাম যে পারফেক্টলি কথাটা ঢুকিয়ে দাও এখানে, পারফেক্টলি এলাস্টিক, পারফেক্ট এলাস্টিক কলিজন, ঠিক আছে বাবা, অ্যামং অ্যামং দি মলিকিউলস। আমি তোমাদের মেকানিক্স পড়ানোর সময় সেমিস্টার 1-এ অলরেডি ডিসকাস করেছিলাম যে যত ধরনেরই কলিজন আছে ধরো আমাদের কাছে, শুধুমাত্র পারফেক্ট এলাস্টিক কলিজনে কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে, ঠিক আছে বাবা। লিনিয়ার মোমেন্টাম কিন্তু সব প্রকারের কলিজনে, সেটা কলিজনটা প্লাস্টিক হোক, পারফেক্টলি ইলাস্টিক হোক, পারফেক্টলি ইনএলাস্টিক হোক, সবসময় লিনিয়ার মোমেন্টাম অলওয়েজ কনজার্ভ করে। বাট এনার্জি, টু বি প্রেসাইজ, কাইনেটিক এনার্জি কনজার্ভ করে শুধুমাত্র পারফেক্টলি এলাস্টিক কলিজনে, মানে এখানে এনার্জির কোনো ক্ষয়ক্ষতি নেই। তার মানে থার্ড অ্যাজাম্পশনটাও একটুখানি সমস্যা করছে, যে পুরোপুরি পারফেক্টলি ইলাস্টিক কলিশন কি না। বাট এটা এত বড় ভুল নয় যত বড় ভুল এইটা হলো। এইটা আমাদের নতুন ফিউচারের রাস্তা খুলে রাখলো, দেখ, মাথায় রাখবি। বড়রা যেই ভুলটা করে সেই ভুলটাকে শুধরিয়েই আমরা ফার্দার সায়েন্সে এগোই। সো এই পয়েন্ট মাসের ধারণাটা বিলকুল একদম ভুল ছিল, ঠিক আছে, পরবর্তীকালে বুঝবো আমরা। তাহলে এখানে হচ্ছে পারফেক্টলি এলাস্টিক কলিজন অ্যামং দি মলিকিউলস, এই মলিকিউলগুলোর মধ্যে পারফেক্ট ইলাস্টিক কলিজন হবে, মানে নো, তার মানে সোজা কথা হচ্ছে নো লস অফ এনার্জি, বুঝতে পেরেছো? তার মানে যখন কলিজন হবে, ধর এই একটা মলিকিউল যখন এই মলিকিউলের সঙ্গে কলাইড করছে, তখন ঝট করে এখানে ধাক্কা খেয়ে কি করবে, এই মলিকিউল এই বিপরীত মুখে চলে আসবে, জাস্ট মোমেন্টামটা সে শিফট করে নিল। এম ইউ থেকে মোমেন্টামটা শিফট হয়ে মাইনাস এম ইউ হয়ে গেল, বুঝতে পেরেছো? জাস্ট ভেলোসিটিটা রিভার্স হয়ে গেল, এই ধরনের কনসেপ্ট, বুঝতে পারছো? সবই একটা অবাস্তব কনসেপ্টের মধ্যে রয়েছে, এটা আইডিয়াল সিচুয়েশনের মধ্যে রয়েছে।
ঠিক আছে, এইটা। তারপরে চতুর্থ অ্যাজাম্পশন বলতে পারো কি, যে মলিকিউলগুলোর মধ্যে হ্যাঁ, কোনো ইন্টারাকশন নেই, মানে একটা মলিকিউল তার পাশের মলিকিউলকে না তো অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে, বুঝতে পেরেছো? তারপরে নো ইন্টারাকশন বিটুইন, বা বিটুইন না লিখে অ্যামং লেখো, অ্যামং দি মলিকিউলস, এই কথাটা বলা মানে কি হলো জানো, এর কনক্লুশন, মলিকিউলস, CULES, মলিকিউলস, এইটার মানেই হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি জিরো ধরে নিলাম। তার মানে গোটা এনার্জিটা, টোটাল এনার্জিটা হয়ে যাবে জাস্ট কাইনেটিক এনার্জি। হ্যাঁ, এইটা ধরে নিলাম, বুঝতে পেরেছিস? টোটাল এনার্জিটা হয়ে যাবে জাস্ট কাইনেটিক এনার্জি, বিকজ পোটেনশিয়াল এনার্জি জিরো। পোটেনশিয়াল এনার্জি কামস ফ্রম দি ইন্টারাকশন বিটুইন অর অ্যামং দি মলিকিউলস। এছাড়া আরো অ্যাজাম্পশনস আছে, ঠিক আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো তোমরা একটুখানি যে কোনো একটা বই থেকে দেখে নিতে পারো। আচ্ছা, পারফেক্টলি ইলাস্টিক কলিশন অ্যামং দি মলিকিউলস, এর সাথে এটাও লিখে নাও, অ্যান্ড উইথ দ্য ওয়ালস, ঠিক আছে, ওয়ালের সাথেও যখন ধাক্কা খাবে তখনও পারফেক্টলি ইলাস্টিক কলিশনই হবে বাবা, এইটাও ছিল, হ্যাঁ, উইথ দ্য ওয়ালস অফ দি কন্টেনার, হুম, এইটাও ধরা হয়েছে, কন্টেনার। ব্যাস, এইগুলি হচ্ছে মোটামুটি বেসিক বড় বড় অ্যাজাম্পশন, ঠিক আছে বাবা? বেশ, তাহলে এই চতুর্থটা আবার একটা ভুল হয়ে গেল, হ্যাঁ, তার মানে এটাও একটা ফিউচারের রাস্তা আমাকে দিয়ে দিল, পরবর্তীকালে আমরা এই দুটো রাস্তাকে নিয়ে আবার এগোবো, মানে এই সেমিস্টারেই তোমরা এগোবে, এই সেমিস্টার 4এই তোমরা এগোবে, এই দুটো রাস্তা ধরে আমি দেখাবো যে ফিউচারে খুলবে রাস্তা, কারণ নো ইন্টারাকশন হতে পারে না বাবা, এরা সেম কাইন্ড অফ মলিকিউলস, তাই এদের মধ্যে কি হবে, একটা অ্যাট্রাকশন থাকবেই থাকবে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড, কি বলা হয় বলো, কোহেসিভ ফোর্স থাকবেই থাকবে, ইন্টারাকশন থাকবেই থাকবে, আবার খুব কাছাকাছি চলে গেলে আবার তাদের মধ্যে একটা রিপালশন আসবে, তাই না, রিপালশন আসবে, তো থাকবেই থাকবে, ইন্টারাকশন তো রয়েছে, বাট আমরা এই মুহূর্তে যেহেতু আমরা কিচ্ছু জানি না, তো আমরা প্রথমে শুরুয়াত এখান থেকে করেছি, ঠিক আছে? তো এই সমস্ত অ্যাজাম্পশন গুলোকে কাজে লাগিয়ে আমি একটা গ্যাসের জন্য প্রেসারের এক্সপ্রেশন বের করবো, যেটা তোমরা 11 ক্লাসে বের করেছিলে, 11-এ বা 12-এ ছিল, আই ডোন্ট নো দ্যাট, তো সেটা তোমাদের বের করতে হবে। সেটা হচ্ছে নেক্সট কাজ হচ্ছে কি, এক্সপ্রেশন অফ, একটু লিখতে চলবে আমার সঙ্গে সঙ্গে, এটা আমি বিস্তারিত একটু করাবো না, বাট একটু বলে দিই, হ্যাঁ, একটু বলে দিই যাতে তোমরা বই ফলো করে লিখে নিতে পারো, বই ফলো করবে প্লিজ, ফলো বুকস, নোটস উইল মেক ইউ, কি বলবো, তৈরি করে দেবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তৈরি করে দেবে তোমাদের। সো এক্সপ্রেশন অফ প্রেশার, ঠিক আছে, ফ্রম ফ্রম কি থেকে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি কে ব্যবহার করে আমরা বের করতে চলেছি এক্সপ্রেশন অফ প্রেশার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাইনরের কোর্সে এইটা থেকে কোশ্চেন আসতে পারে, মেজরে প্রায় দেয় না বললেই চলে, এইসব অনেক ভালো ভালো জায়গা আছে কোশ্চেন করার, এগুলো প্রায় দেয় না, ঠিক আছে, তো এটা আমাকে করতে হবে। এইটা করতে হলে এক সেকেন্ড ওয়েট করো, এই ট্যাগ গুলোকে সরিয়ে দিই, ফালতু রেখে লাভ নেই, ওকে, কোথায় গেল, এই যে, তো এর জন্য আমরা কি করি বাবা, আমরা একটা কন্টেনার নিয়ে নিই, কেমন ধরনের কন্টেনার নিয়ে রে, একটা কিউব নিয়ে নিই আমরা, এরকম একটা, এইখানে ড্র করবো কি, নেক্সট পাতায় যাই, চলো নেক্সট পাতাতে চলে যাই। হুম 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 হুম, চলো
এইখানে আমি নিয়ে আসছি বাবা এটাকে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এখনকার কাজ, ঠিক আছে বাবা? বেশ। এক্সপ্রেশন অফ প্রেসার ফ্রম কেটিজি, চলো এটাকে করা যাক, ভালো করে একটু দেখে করো, করো এটাকে। এটা হয়ে গেলে অনেকটা কাজ আমাদের এগিয়ে যাবে। তো এর জন্য প্রথমে আমাকে একটা কিউব নিয়ে আসতে হবে, এখানে কিউব। কিউব এখান থেকে ইনসার্ট করে আমি শেপসে যদি যাই, এখান থেকে কিউব পেয়ে যাব মেবি, লেটস সি where is that cube man। আম ডম ডম ডম, পেয়ে গেছি, মনে হচ্ছে পেয়ে গেছি, বুঝলি? বাহ, খুব সুন্দর কিউব হয়ে গেছে তো। এই হয়ে গেল আমাদের কিউব, ঠিক আছে বাবা? এই হচ্ছে আমাদের কিউব। এটা একটা কিউব নিয়ে নিয়েছি, বেশ, খুব ভালো কথা। এই কিউবের ভিতরে যে কোনো একটা পয়েন্টে ধর কোনো একটি মুহূর্তে একটি মলিকিউল আছে, যেই মলিকিউলের স্পিড হচ্ছে কত? সি। এই মলিকিউলটার স্পিড হচ্ছে সি, হ্যাঁ? তাহলে বুঝতেই পারছো, আমি একটুখানি এইটাকে যদি একটুখানি অ্যাক্সিসটাকে ড্র করার চেষ্টা করি না, হালকা করে এইখানটা করে যদি আসি আমি একটু এই জায়গাটা করে, তাহলে এইখান থেকে এই 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 বরাবর এইটা হয়ে গেল আমার, হ্যাঁ, এটা হয়ে গেল আমার এক্স অ্যাক্সিস। একটু উঠে যাও বাবা, আরে বাপ রে বাপ, বাদ দে। এই হয়ে গেল এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তার মানে এইটা হয়ে যাবে আমার ওয়াই অ্যাক্সিস, আর এইটা হয়ে যাবে আমার জেড অ্যাক্সিস। আমার সঙ্গে তোমরা ড্র করে নাও। আর এটা তো অরিজিন, বুঝতেই পারছিস, আর আমি ওখানে লিখবো, নে লিখে দিলাম, নে অরিজিন হয়েছে। এটা একটা কিউব আমি নিয়ে নিয়েছি, খুব ভালো কথা। এই কিউবটার ঠিক মাঝ বরাবর কোনো একটি মুহূর্তে আমি একটা মলিকিউল ধরেছি, হ্যাঁ? এই মলিকিউলটার স্পিড হচ্ছে কত বাবা? সি, ঠিক আছে? এবং এই এক একটা সারফেসের এরিয়া হচ্ছে এ, সারফেসের এরিয়া হচ্ছে এ, আর এইদিকে সারফেসটার এরিয়া তুই এ প্রাইম ধরে নে, ধরে নে এ প্রাইম, সাপোজ এ প্রাইম ধরে নিলাম, আলাদাই ধর ইন জেনারেল, ঠিক আছে? আচ্ছা বেশ। সিমিলারলি উপরের সারফেস এরিয়াটাকে তুই বি ধরতে পারিস, নিচেরটাকে বি প্রাইম ধরতে পারিস, এইভাবে আমি ধরলাম আর কি। তাহলে এই যে ভেলোসিটি বা স্পিড অফ দি মলিকিউল তুমি সি ধরেছো কোন একটি পার্টিকুলার সময়, তো তার মলিকিউলটার টোটাল স্পিড হচ্ছে সি। তাহলে সেই টোটাল স্পিড কি হবে? সেই স্পিডটার একটা এক্স কম্পোনেন্ট অফ স্পিড পাবো না রে? হ্যাঁ না না, পাবো, অফকোর্স পাবো। একটা জেড কম্পোনেন্ট অফ স্পিড পাবো, আর একটা ওয়াই কম্পোনেন্ট অফ স্পিড পাবো, ঠিক আছে? পাবো। তো সেই স্পিড গুলোকে আমরা কি ধরছি? ধর প্রথম একটা মলিকিউলের জন্য আমি লিখছি, ধর ধর এক্স কম্পোনেন্ট অফ স্পিড হচ্ছে ইউ এক্স, বুঝতে পেরেছো? ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ইউ ওয়াই, আর জেড কম্পোনেন্ট হচ্ছে ইউ জেড। এবং এখানে একটা স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, মানে কি স্যার? মানে হচ্ছে এই সি এ স্কোয়ার সমান ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার। এটা হচ্ছে একটা, দেখ, স্ফিয়ারের এটা হচ্ছে রেডিয়াস স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একটা স্ফেরিক্যাল সিমেট্রি এখানে রয়েছে, মানে তিনটে কম্পোনেন্ট সমান সমান কন্ট্রিবিউশন করছে এবং তাদের স্কোয়ার করে যোগ করলে তুমি স্পিডটা পাচ্ছ। এরকম করে একটা অ্যাজাম্পশন করে নিয়ে আমরা কাজ করি, এগোই। তাহলে এবার ফর মলিকিউল নাম্বার 1, এর ভিতরে ধর টোটাল এন খানা মলিকিউল আছে, ছোট হাতের এন খানা মলিকিউল আছে, এন মলিকিউলস আছে ভিতরে। হুম, বই থেকে তোমরা ভাষা লিখবে, আমি জাস্ট বলে বলে যাচ্ছি আর কাজ করছি, ঠিক আছে বাবা? এইভাবে। তাহলে সবচেয়ে প্রথমে, হ্যাঁ, আমি একটা কাজ করছি, এই মলিকিউলটা মানে প্রথমে আমি ধরছি যে 1 নম্বর মলিকিউলটা। লেট আস কনসিডার ফার্স্ট মলিকিউল, 1 নম্বর মলিকিউল, ফার্স্ট মানে মলিকিউল নাম্বার 1, জাস্ট নামকরণ করেছি ফার্স্ট মলিকিউল, ফার্স্ট মলিকিউল, ঠিক আছে? জাস্ট এটা একটা জাস্ট অ্যাজাম্পশন আমি ধরলাম, প্রথম মলিকিউলটাকে আমরা নিচ্ছি, ঠিক আছে বাবা?
তাহলে তার ক্ষেত্রে let us consider first molecules motion along x direction, along x direction, বুঝতে পেরেছো? along x cap মানে এইদিক এদিক মোশন করছে, তার মানে এ বেটা যে পরে এখানে ধাক্কা খাবে ঢিপ করে, আবার ফেরত এসে এখানে ধাক্কা খাবে, তাই না? এই দুটো প্রাচীরের মধ্যে সে মোশন করছে, দেখ এই দুটো প্রাচীরের, এই দুটো দেয়ালের মধ্যেই সে ধাক্কা খাবে, তাই না? এইভাবে এইভাবে যাবে। বেশ, তাহলে গাইজ তাহলে কেমন করে মোশন করছে, এই এ ক্ষেত্রফল যেই সারফেসটা আছে এর লম্ব দিকেই সে মোশন করছে, তার মানে এর উপরে পারপেন্ডিকুলারলি ধাক্কা খাবে সে গিয়ে, এইখান থেকে গেল 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 গেল, এই ঢিপ করে একটা ধাক্কা খেলো, আবার ফেরত আসবে ফেরত আসবে ফেরত আসবে, কোনো ধাক্কা নেই, এইখানে ঢিপ করে আবার ধাক্কা খাবে, এই দুটো সময় 90 ডিগ্রির কোণ, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝতে পেরেছো? বেশ, তাই যদি হয় তাহলে এই পার্টিকেলটা যখন দেয়ালের কাছে যাচ্ছে তখন এর মোমেন্টাম কত রে? তো মোমেন্টাম হচ্ছে, বলো 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 বলো, mu1, এটা হচ্ছে মোমেন্টাম, সে নিয়ে যাচ্ছে, যাওয়ার পর এইখানটায় ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে তার মোমেন্টাম কত হয়ে যাবে? সে ঠিক মোমেন্টামটাকে সেম মোমেন্টাম নিয়ে অপোজিট দিকে আসবে, মানে ভেলোসিটিটাকে রিভার্স করে নেবে, বুঝতে পেরেছো? তার মানে -mu1 হয়ে যাবে। এটা ফার্স্ট মলিকিউল নেওয়ার কারণ ছিল এই ইউ যেটা কম্পোনেন্টটা এক্স কম্পোনেন্ট, সেটা u1 লিখবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা ছিল এক্স তম মলিকিউল, তাই ux, হ্যাঁ, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটের জন্য এইভাবে লিখেছিলাম। আজকে ফার্স্ট মলিকিউল হলো এটা, তাহলে মোমেন্টাম চেঞ্জ কত হবে? দিস মাইনাস দিস, মানে টুয়াইস mu1, এটা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ, এটা হচ্ছে ডেল্টা পি, মোমেন্টাম চেঞ্জ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখ তো বাবা, এই মলিকিউলটা, আচ্ছা এই কিউবটার একটা লেংথ ধরতে পারিস? এল ধরে নে, এই গোটা পথটার এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, হ্যাঁ, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এই মলিকিউলটা এইখান থেকে এই গেল, এই এলো, এই গেল, এই এলো, 12 ডিস্টেন্স যখন ট্রাভেল করছে তখন কলিজনের সংখ্যা কটা? দুটো, তাই না বাবা? হ্যাঁ, 12 ডিস্টেন্স গেলে কলিজনের সংখ্যা দুবার হচ্ছে। হুম, তাহলে the distance traveled by the molecule for going a primed, এই যে এটা a primed to a and then a prime to কি লিখলাম প্রথমে, লেখ a prime to a and then from a to a prime, মানে একটা ক্লোজড পাথ, এই কোণা থেকে শুরু করে এই গেল, আবার এখান থেকে এই ফেরত এলো, তাহলে এতটা যাবার জন্য কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? 12 ডিস্টেন্স ট্রাভেল করলো, বুঝতে পেরেছো? হুম, তাহলে তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি? দেয়ার ফর, মানে পার্টিকেলটা আমি লিখে দিচ্ছি নে, এ প্রাইম থেকে প্রথমে এ গেল, ঠিক আছে, দেন দেন এ থেকে এ প্রাইম গেল, হুম, এইটা গেল পার্টিকেলটা, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা গেল রে? সে টোটাল ডিস্টেন্স কতটা গেল? কতটা গেল? 12 গেল ভাই, কিউবের সাইডটা যদি এল ধরিস তাহলে 12 গেল, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স এতটা গেল। আচ্ছা স্পিড কত ছিল পার্টিকেলটার? ওইদিকে স্পিড ছিল হচ্ছে u1, তাহলে কতটা টাইম লাগলো এই ঘটনাটা ঘটতে? তাহলে টাইম লাগলো হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, এতটা টাইম নিল সে, বুঝতে পেরেছিস? তাহলে এতটা টাইমের মধ্যে কতগুলো কলিজন হলো রে বাবা? তো টু কলিজনস হলো, টু কলিজনস হলো, ঠিক আছে, এই টাইমের মধ্যে দুটি কলিজন হলো, ঠিক আছে, বা দুটি ইম্প্যাক্ট হলো, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে ধাক্কা, ঠিক আছে। তাহলে টি টাইমে, মানে এই টাইমে টি ব্র্যাকেটে লিখে নাও 12/u1, u1, এই টাইমের মধ্যে কলিজন হচ্ছে কটা? দুটো। হুম, কলিজন হচ্ছে, কলিজন বই থেকে লিখবে, কলিজন সংখ্যা হচ্ছে দুটো, ঠিক তো? তাহলে গাইজ 1 সেকেন্ডে কটা কলিজন হবে, বা পার সেকেন্ডে কতগুলো কলিজন হবে বলো তো?
কতগুলো কলিজন হবে? এই টাইমের মধ্যে মানে এইখান থেকে এই গেল একটা ধাক্কা, আবার এখানে এলো দ্বিতীয় ধাক্কা, তাই তো? হুম, হুম, ঠিক আছে। The distance traveled by molecule from going A to A and this, ঠিক আছে। If u1 is velocity, so velocity then time taken by the molecule travel to a distance is this. হুম, ঠিক আছে। শোন, এইখানে যেটা অ্যাজাম্পশন করা হয়েছে যে পার্টিকেলটা ধর এই জায়গায় আছে, একটু ভালো করে শুনবি, এই জায়গায় আছে। দেখ পার্টিকেলটা এই জায়গায় যখন আছে একদম দেয়ালের সঙ্গে সেটে আছে, এইখান থেকে এই যে এল ডিস্টেন্স যাবার পর একটা ধাক্কা হলো না, আবার এদিকে এল ডিস্টেন্স চলে এসছিস, এখনো কিন্তু দ্বিতীয় ধাক্কা হয়নি, মানে বলতে চাইছে যে এই টাইমের মধ্যে একটা ধাক্কা হয়েছে, বুঝেছো? একটা ধাক্কা হয়েছে। হুম, তুই ভালো করে ভাব না, জিনিসটাকে এই কোণা থেকে ভাব, এইখান থেকে স্টার্ট করে এদিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঢিপ করে এখানে একটা ধাক্কা খেলো, দিয়ে আবার রিটার্ন আসছে, এখনো দেখ কোনো ধাক্কা হয়নি, কোনো ধাক্কা হয়নি, এই ম্যাক্সিমাম ডিস্টেন্স 12 ট্রাভেল করার পর দ্বিতীয় ধাক্কা হবে, তাই না? তাহলে টি সমান এত টাইম জুড়ে একটা কলিজন হয়, বুঝতে পেরেছিস? এটা একটু আমি ভাবছিলাম যে কিছু গোলমাল হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কতগুলো কলিজন হবে? তো স্যার 1/8, তার মানে u1/2l, এটা হচ্ছে নাম্বার অফ কলিজন, লিখে নাও নাম্বার অফ ইম্প্যাক্ট, একই ব্যাপার, পার সেকেন্ড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রত্যেক সেকেন্ডে এতগুলো করে ধাক্কা ওই মলিকিউলটি খাবে, ঠিক আছে বাবা? হ্যাঁ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দাঁড়া, তোরা ঘাবড়াবি না, হ্যাঁ? টাফ হচ্ছে ভাববি না, আমি এগুলো না দেখে করছি বিষয়টা, ওই জন্য এরকম মনে হচ্ছে তোদের। বেশ, তোরা বই ফলো করবি। তাহলে আমায় বলতো বাবা, তাহলে মোমেন্টাম চেঞ্জ আমি দেখে নিলাম, টুয়েল দূরত্ব যদি যায়, টুয়েল দূরত্ব যাবার দরুন মোমেন্টাম চেঞ্জ হয়েছে এইটা, তাহলে এই মোমেন্টাম চেঞ্জটা কতটা সময়ের মধ্যে হচ্ছে? তো এই যে এক একটা কলিজন হচ্ছে পার সেকেন্ডে এতটা করে, তাই না? তাহলে ব্যাস, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা বের করতে পারবো, মানে মোমেন্টাম বাই টাইম, সোজা কথা। তাহলে দেয়ার ফর রেট অফ, বের করে নাও, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটা কি হবে বাবা? এইটা সমান হয়ে যাবে মোমেন্টামের চেঞ্জ কতটা হলো, টুয়াইস এম ইউ ওয়ান ইনটু, এর সাথে গুণ করে দাও, এই যে কতটা, এক একটা এক এক সেকেন্ডে কতবার করে কলিজন হচ্ছে, এতবার, তার মানে এতবার, প্রতি সেকেন্ডে এতবার মোমেন্টাম চেঞ্জ হলো, হ্যাঁ রে, বুঝতে পেরেছিস? তাহলে এতবার করি, এতবার করি, তাহলে বা তুই এইভাবে ভাবতে পারিস, এটাকে তুই এইভাবে ভাবতে পারিস যে মোমেন্টাম বাই টাইম, এই মোমেন্টাম চেঞ্জ হয়েছে কতটা টাইমে, তাই কর, তাহলে এইটা বাই টাইমটাকে লিখে ফেল, এইভাবে ভাবতে, বিভিন্ন ভাবে ভাবা যায়, এটাকে আইদার এইটা দিয়ে গুণ করতে পারিস বা এটাকে ভাগ করা, একই বিষয়, তো তাই করে দে, ভাগ করে দে এটাকে, ভাগ ভাজিত কি এইটা, 2l/u1, 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 তাহলে এখানে বুঝতেই পারছো এই জিনিসটা কত চলে আসবে, এটাকে মুছে ফেল, এটা চলে আসবে, বুঝতে পারছিস? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি, মোমেন্টামের পরিবর্তন, আর কতটা সময় জুড়ে সেই পরিবর্তনটা ঘটেছিল, তো পরিবর্তনটা এই টাইমের মধ্যে হয়েছে, তাহলে এটাই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম বাই টাইম, ঠিক আছে? এটা কত আসছে রে বাবা? দেখ, টু টু কেটে যাবে, টু টু কেটে গেল, তার মানে এম ইউ ওয়ান স্কোয়ার বাই এল এসছে সবার, খুব ভালো কথা। হ্যাঁ রে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানেই তো ফোর্স, হ্যাঁ রে, তাহলে এইটাই হচ্ছে ফোর্স F1,
এটাই হচ্ছে ফোর্স F1, মানে এই 1 নম্বর মলিকিউলটা, হ্যাঁ, এই যে দেয়ালে যে ধাক্কাটা মারলো, এই দেয়ালের উপরে, এই দেয়ালটার উপরে কতটা ফোর্স সে এক্সার্ট করলো, তো এতটা ফোর্স এক্সার্ট করলো। বুঝতে পেরেছিস? তাহলে এইবার সিমিলারলি আমি F2 সমানও বের করতে পারি। হ্যাঁ, সেকেন্ড মলিকিউলটা ওই দেয়াল নাম্বার, ডান দিকের দেয়ালটার উপর কতটা ফোর্স লাগাচ্ছে, সিমিলারলি আমি F2 ও বের করতে পারি ভাই। এটা কত হবে স্যার? সিমিলারলি mu2 স্কোয়ার বাই এল হবে। সিমিলারলি F3 ও বের করতে পারি এইভাবে। তাহলে n খানা মলিকিউল আছে, অ্যান্ড সো অন, এইভাবে চলছে। তাহলে টোটাল ফোর্স, টোটাল দেখ, কিচ্ছু মনে রাখার নেই, আমি দেখ না দেখে দেখে করছি, কিচ্ছু মনে রাখার নেই, আমি দেখ এখানে দেখে দেখে করছি। টোটাল ফোর্স, হ্যাঁ, এক্সার্টেড অন সারফেস, সারফেস এ নাম দিয়েছি, সারফেস এ সমান কত হয়ে যাবে? সবকটার যোগফল ভাই, হুম, ডট 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 যোগফল। এবং এই যোগফলটা যদি তুই দেখিস ভালো করে, m/l তো সবকটায় রয়েছে, হ্যাঁ রে বাবা, un স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইভাবে লাস্ট হচ্ছে un স্কোয়ার অব্দি যাবে, un স্কোয়ার, n খানা মলিকুল আছে, এইভাবে হলো। তাহলে যেই আমি এটা পেয়ে গেলাম, তাহলে প্রেসার পেয়ে যাবো না আমি? ফোর্স অন এ পেয়ে গেলাম সাইডে, তাহলে প্রেসার পেয়ে যাব। তাহলে প্রেসার সমান, দেয়ারফর কিচ্ছু নেই, দেখ, প্রেসার অন সাইডে, সাইড এ এর উপরে প্রেসার, তাহলে প্রেসার সমান কি হয় বল? ফোর্স বাই এরিয়া। হ্যাঁ রে বাপ, এটাই তো হয়। ফোর্স মানে এই মালটা ফোর্স, তার মানে m/l ইন্টু উপরে u1 স্কোয়ার u2 স্কোয়ার প্লাস এই যে চললো প্লাস un স্কোয়ার, এটা বাই এরিয়া কত হবে? হ্যাঁ, বাই এরিয়া, আচ্ছা এরিয়া লেন্থ স্কোয়ার, তো নে এল স্কোয়ার লিখে দিলাম আমি। প্রথমে এইটাকে এ এ ধরেছিলাম, তো এটা এটাকে ধরো নামই ধরে নে এরিয়াটার, হ্যাঁ, ওই প্লেনটার নাম ধরে নে এ, তাহলে আমি এরিয়াটা এল স্কোয়ার লিখলাম, যেহেতু কিউব তো এল স্কোয়ারই হবে স্বাভাবিক। তাহলে এইটা কত হলো রে? এম বাই, দেখ, এল ইন্টু এল স্কোয়ার মানে এল কিউব, মানে ভলিউম, মানে এটা ভলিউম। এটা হচ্ছে প্রেশার অন এ সারফেস ইন্টু u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার, হুম, প্লাস ডট 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 un স্কোয়ার, এইভাবে হয়েছে। ঠিক আছে বাবা, হুম। সিমিলারলি ফর ফেস বি, সিমিলারলি ফর সাইড বি, দেখ সাইড বি কোনটা ছিল মনে পড়ছে? এই নিচেরটা উপরেরটা, এটা হচ্ছে বি সাইড, এই যে এটা, আর সি সাইড এই সামনের আগেরটা আর পিছনেরটা, ঠিক আছে। চলো সিমিলারলি ফর সাইড বি আমরা ডাইরেক্ট প্রেসার বি বার করতে পারি, সেটা m/v চলে আসবে, কিন্তু আজকে ভেলোসিটি কম্পোনেন্ট গুলো u এর টার্মে হবে না v এর টার্মে হবে? v এর টার্মে হবে, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা v2, হ্যাঁ, v2 ডট 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 vn স্কোয়ার। এখানে এটা একটু ঠিক করে দিই দাঁড়া, এটা u2 ছিল, u2 স্কোয়ার, ঠিক আছে, এইভাবে এগুলো u, হ্যাঁ, এই। অ্যান্ড সিমিলারলি পিসি সমানও বের করে ফেলতে পারি, হ্যাঁ, পিসিটাও বের করে ফেলতে পারি, পিসিটাও বের করে ফেলতে পারি। অ্যান্ড সিমিলারলি ফোর্স অন, সরি প্রেশার অন, এখানে ফর লিখেছি, ফর সাইড বি অ্যান্ড ফর সাইড সি, ফর সাইড সি কি হবে বাবা? পিসি সমান m/v, দিস v স্ট্যান্ডস ফর কনফিগারেশনাল ভলিউম, মাথায় থাকে জানো। তাহলে এটা uv w হয়ে যাবে w1 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার প্লাস ডট 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 wn স্কোয়ার, হয়েছে। তাহলে আমরা প্রেসার এরকম পেলাম। কিন্তু আমাদের এই থিওরি যখন আমরা ড্রাইভ করছিলাম, তার আগে আমরা একটা সত্য জেনে ফেলেছিলাম, জানো কি বাবা? যে প্রেসার, একটা পাত্রের মধ্যে যদি গ্যাস থাকে, তো সেই গ্যাসের সবকটা দেয়ালে প্রেসার কি হয়? সমান হয়। এই ফ্যাক্টটা আমরা জানতাম সেই মুহূর্তে, বাট পিএ সমান পিবি সমান পিসি
সমান পি ধরতে পারি। তিনটে দিকে প্রেসার তো সমান হবে, প্রেসার কি আর আলাদা আলাদা হয় নাকি? তাই হ্যাঁ রে, একটা টিউবে যখন গ্যাস ভরেছিস বা একটা স্ফেরিক্যাল একটা ধর বেলুনকে যখন ফোলানো হয়, বেলুনটা কি সুন্দর স্ফেরিক্যাল শেপে ফোলে না? হুম, তার কারণ কি? তার কারণ হচ্ছে সব দিকে সমান প্রেসার দিচ্ছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে স্যার প্রেসার যদি সমান হয়, তার মানে দেখ পিএ পিবি পিসি তিনটেই সমান, তো তিনটে সমান যদি হয় তাহলে এ বি সি নাম দিয়ে না দিয়ে সরাসরি সরাসরি পি নাম দিয়ে দে। হুম, পি নাম দিয়ে দে, খুব ভালো কথা। তাহলে স্যার টোটাল প্রেসার, তাহলে তাহলে এই পিটাকে আমি কি লিখতে পারি? দেয়ার ফর এই পি সমান শুধু পিএও লিখতে পারিস, শুধু পিবিও লিখতে পারিস, শুধু পিসিও লিখতে পারিস, কিন্তু কায়দা করে আমি এটাকে পিএ প্লাস পিবি প্লাস পিসি লিখছি। তোরা বলবি স্যার এই রে, এইটা সমান এটা, তার মানে 3 গুণ হয়ে গেল, তো তাহলে এটাকে 1-এর 3 করে দে। দেখ কি সুন্দর কায়দা করে আমি লিখতে পারি, লিখতে পারি না? বেশ, ব্যাস হয়ে গেল, প্রেসার এক্সপ্রেশন বেরিয়ে গেল বাবা, বেরিয়ে গেল দেখ। তাহলে এইটাকে যদি কায়দা করেই ফেলিস তাহলে 1-এর 3 নিয়ে হুম এই মানগুলোকে আলাদা আলাদা করে লেখ। পি এ কত ছিল? এম বাই ভি কমন নিয়ে নাও, এটা তো আছে, এটা তো আছে, এটা তো এম বাই ভি কমন নিয়ে নে। প্রথমে পি এর জন্য লিখছি, কি ছিল এখানে? ঠিক আছে, প্লাস পি বি এর জন্য লেখো, এইভাবে। প্লাস পি সি এর জন্য কত ছিল? ডাব্লিউ ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লিউ টু স্কোয়ার প্লাস এইভাবে চলছে। এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। বোঝাতে পেরেছি? আচ্ছা এইবার একটা কাজ কর, এবার একটা কাজ কর, 1-এর 3 এম বাই, এটা আমার এখন করানো একদমই উচিত ছিল না। তো তোমরা বড় হয়ে গেছো। হ্যাঁ, ইউ ওয়ান স্কোয়ারটার সাথে ভি ওয়ান স্কোয়ারটা ডাব্লিউ ওয়ান স্কোয়ারটাকে রাখতেই পারি স্যার, ইয়েস রাখতে পারি। বই থেকে তোমরা এটা করবে, আমার এইটা ফলো করার দরকার নেই, আমি তো না দেখে করছি, ভুল হতে পারে, বাট আই থিঙ্ক ভুল হয়নি। ইউ টু স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস কোথাও একটা ভাষার ভুল হয়ে যেতেই পারে, হ্যাঁ দেখে নিস একটু, প্লাস ডট ডট ডট, লাস্টেরটা কত হবে বাবা? এটা হবে ইউএন স্কোয়ার প্লাস ভিএন স্কোয়ার প্লাস ডাব্লিউএন স্কোয়ার। ওকে, এই হয়ে গেল। এইটা কি? এটাই তো ছিল সি ওয়ান স্কোয়ার, হ্যাঁ রে, সি টু স্কোয়ার, সি থ্রি স্কোয়ার, মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। তাহলে এইটা হয়ে গেল 1-এর 3, এম কিচ্ছু নেই ডেরিভেশনটাতে, হাতের মাথা, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু, একটু বড়, এই যা ডট 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 প্লাস সি এন স্কোয়ার। ঠিক আছে, খুব ভালো কথা। এইবার তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, একটা মলিকিউল ধরেছিলে যার ভেলোসিটিকে তুমি সি নিয়েছিলে, ওটা সি না নিয়ে অন্য কিছু নিতে পারতিস, যাই হোক বাদ দে, সি ওয়ান নিতে পারতিস, ফার্স্ট মলিকিউল ছিল তো, সি ওয়ান নিয়ে নে, এই ছবিটায় সি ওয়ান করে নে। এই এটাকে সি, এখানে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড আলাদা আলাদা না লিখে, এটা একটু ভুল হয়েছে আমার লেখাটা, এখানে সি আই স্কোয়ার সমান ইউআই, হ্যাঁ, ভিআই ডাব্লিউ আই করে দিলে বেটার হতো, বেশি মঙ্গল হতো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে সি আই, আই তম পার্টিকেলের ভেলোসিটি সি আই ছিল। খুব ভালো কথা। তাহলে গাইজ আমার একটা কথা বল, গোটা সিস্টেমটার আমি, হ্যাঁ, একটা ভেলোসিটি আমি এইভাবে বের করতে পারি, দেখ তো। আচ্ছা এইটাকে কি বলিস রে তোরা? সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইটাকে তোরা কি বলিস বলতো বাবা? সি এন স্কোয়ার বাই এন, বাই এন, ঠিক আছে? এইটার আবার বর্গমূল, এটাকে কি বলিস রে? হ্যাঁ, এইটাকে বলিস রুট স্কোয়ারস এর মিন, তাই না? মিন মানে অ্যাভারেজ, তার মানে রুট মিন স্কোয়ার, এটাকে আমরা সি নাম দিতে পারি। ইয়েস স্যার, ইয়েস স্যার দিতে পারি। তার মানে এই সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস এইটা সমান কি হবে? সি এ স্কোয়ার ইন্টু এন, এটা সি এ স্কোয়ার এন। ও হো হো, তার মানে এম এটা কি? এন সি এ স্কোয়ার বাই ভি, যেখানে এই সিটা কি? এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি।
বুঝেছো? Yes, this is called root mean square velocity. So this is that expression. বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এই যে মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম, আচ্ছা একটা কাজ কর, এন খানা মলিকিউল আছে না, আর টোটাল এক একটা মলিকিউলের মাস হচ্ছে এম, তার মানে এটা হচ্ছে টোটাল মাস অফ দ্য সিস্টেম। তার মানে এখানে আমি এটা করতে পারি, দেখ কি করতে পারি, দেখ একটু ভালো করে দেখ, এদিকে তাকা। এইটার সমান আমি কি করতে পারি দেখ, এটা সমান আমি কি করতে পারি একটু দেখ, 1/3 এই এম এন মিলিয়ে ক্যাপিটাল এম হয়ে যাবে না বাবা? হ্যাঁ রে, টোটাল মাস অফ দ্য সিস্টেম ইন্টু সি স্কোয়ার হবে। তার মানে এটা হবে 1/3 মাস বাই ভলিউম ইজ কল্ড ডেন্সিটি ইন্টু সি স্কোয়ার। এইটাই হচ্ছে সেই ফেমাস প্রেসারের ইকুয়েশন, 1/3 রো সি স্কোয়ার। আই থিঙ্ক এই এক্সপ্রেশনটা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম, সেটা তোমরা দেখতে পেয়ে গেছো। ঠিক আছে, এবার আমি একটু ক্লাসের ছাত্রদের জন্য ভিডিওটা পজ করব, যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে এবার তোমরা জানাবে। এতদূর আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, বেশ, এরপরে আমরা নেক্সট পেজে যাই। একটা হেডিং দাও তোমরা এখানে, রিলেশন, খুব ইম্পর্টেন্ট এটা, বিটুইন প্রেশার and kinetic energy, pressure and kinetic energy. Okay, আমি এইখানটা মানে পার ইউনিট ভলিউমের জন্য আমি বলছি ব্যাপারটা, হ্যাঁ পার ইউনিট ভলিউমের কথা বলছি, হ্যাঁ বাবা, হ্যাঁ পার ইউনিট ভলিউমের জন্য আমি কথা বলছি এখানে। ঠিক আছে, রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড কাইনেটিক এনার্জি। আচ্ছা, গ্যাস মলিকিউলগুলোর টোটাল এনার্জিটা কি হবে স্যার? অনলি কাইনেটিক এনার্জির সামেশন, বুঝতে পেরেছো? কাইনেটিক এনার্জির যোগফল, পোটেনশিয়াল এনার্জি জিরো তো, তাই যদি হয় তাহলে কাইনেটিক এনার্জিটাকে আমি ক্যাপিটাল ই যদি বলি, টোটাল এনার্জি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটু আগেই বের করলাম যে প্রেসার সমান, মনে পড়েছে কত বের করলি? 1/3 রো সি স্কোয়ার। রো মানে কি? মাস বাই ভলিউম, মানে এখানে বোঝাই যাচ্ছে পার ইউনিট ভলিউম নিয়ে কথা হয়েছে, তার মানে এটাকে তুই মাস হিসাবেই ট্রিট করতে পারিস। রো ইজ ইকুইভ্যালেন্ট টু মাস। হ্যাঁ, কখন? যখন ভি সমান 1, বুঝতে পেরেছো? যখন ভি ভলিউম, যখন ইউনিট, ইউনিট ভলিউম, ওই জন্য ইউনিট ভলিউম লিখে দিয়েছি। ঠিক আছে, তো এইসব গোপন কথা আর এখানে বিস্তারিত লিখছি না আমি। এইখানে একটা কাজ করো, 2 একটা নিজে থেকে দিয়ে দাও, তাহলে 2/3 হয়ে গেল। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো এখানে একটা হাফ আবার আমাকে বসাতে হবে, কেন? কারণ এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তবে তো 1/3 হবে, ইন্টু রো সি স্কোয়ার। তাহলে এটা আমি মাসের মতন জিনিস বলেছি, তাই না? পার ইউনিট ভলিউমের জন্য এটা মাস, তার মানে এইটা কি? আরে হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি। ওরে বাবা, তো বিরাট মজারে। এই সমীকরণটাকে মনে রাখবি, না হলে কষ্ট পাবি পরে, প্রবলেম করতে কাজে লাগবে। মনে থাকবে? মনে থাকবে সবার? ঠিক আছে, ঠিক আছে। এইবার আমি একটা প্রবলেম করাই, ছোট্ট পারা প্রবলেম, তারপর আমি ফার্দার আরো এগিয়ে যাব। ঠিক আছে, চলো একটা কোয়েশ্চেন দিচ্ছি তোমাদের, সবাই সলভ করো। কোয়েশ্চেনটিকে লেখো, এই যে প্রেসারের এক্সপ্রেশন বের করলে না, এর উপরে ভিত্তি করে একটা কোশ্চেন করার চেষ্টা করি। লেখো ক্যালকুলেট, মানে প্রেসারের এক্সপ্রেশনে যে সিটা আছে না, এটা, এই সিটা কি? রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মাথায় থাকে যেন, হ্যাঁ ভুলে যেও না যেন। সিটা কি বাবা? সিটা হচ্ছে বলো কি? আরএমএস ভেলোসিটি। আমি বিস্তারিত আরএমএস ভেলোসিটি একটু পরে যাচ্ছি। আরএমএস রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এইটা কি জিনিস, ফিজিক্যালি জিনিসটা কি আমরা আসছি, একটু অপেক্ষা কর।
ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যখন পড়বো এটাকে আমি ভালো করে আলোচনা করব। তাহলে এটা আরএমএস ভেলোসিটি। এটা ছাড়া আরো দুটো ভেলোসিটি আছে, একটা হচ্ছে মিন ভেলোসিটি, মিন বা অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, এটাও একটা কনসেপ্ট আছে। আর একটা হচ্ছে জানিস কি, এটাকে এইভাবে বলি সি বার বলি। আর একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, এটা সিএম লিখে দিই, এটাকে বলা হয় মোস্ট প্রবাবল, মোস্ট প্রবাবল, প্রবাবল ভেলোসিটি। আচ্ছা, এখানে ভেলোসিটি মানে ভাবিস না যে একটা সেই ভেক্টর রাশি, এখানে ভেলোসিটি বলুক স্পিড বলুক একই কনসেপ্ট, ঠিক আছে, ভেলোসিটি স্পিড সব সমান এখানে, ভেলোসিটিও বলতে পারিস স্পিডও বলতে পারিস। তো মোস্ট প্রবাবল ভেলোসিটি বা মোস্ট প্রবাবল স্পিড, তো এই তিন ধরনের স্পিড নিয়ে আমাকে আলোচনা করতে হবে। আপাতত আমরা জাস্ট আরএমএস স্পিডটুকুই জানি, ঠিক আছে। তাহলে এবার একটা কোয়েশ্চেন আমি নিতে চাইছি তোমাদের জন্য, কোয়েশ্চেন নিতে চাইছি, খুব সুন্দর একটা কোয়েশ্চেন আমি তুলে নিয়ে এসেছি, তোদের জন্য নিয়ে এসেছি। কোয়েশ্চেনটি আমি দেব হচ্ছে রেড কালারে। লেখো কোয়েশ্চেনটা গাইজ, লেখো, ক্যালকুলেট দা, এরকম ছোট ছোট কোশ্চেন না পরীক্ষায় শর্ট কোশ্চেনে থাকবে 2 নম্বরের, হ্যাঁ। আরএমএস স্পিড, আরএমএস স্পিড অফ O2 molecule, কিন্তু শর্ত হচ্ছে at 27 ডিগ্রি সেলসিয়াস, নাও বোঝো ঠেলা, 27 ডিগ্রি সেলসিয়াসে, দিয়ে তোমাকে বলে দিয়েছি রো অফ O2 মানে অক্সিজেন গ্যাসের ডেন্সিটি অ্যাট, হ্যাঁ, অ্যাট এনটিপি, এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইজ, কেউ বলতে পারবে এই মানটা কত? 1.43। এই মানটা একটা স্পেশাল মান জানিস, 143 এর ফুল ফর্ম আছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। দিস ইজ আই লাভ ইউ নাম্বার, ওকে। রো অ্যাট O2, রো অফ O2 অ্যাট এনটিপি হচ্ছে আই লাভ ইউ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কেজি পার মিটার কিউব। দিয়ে এইখানে একটা ছোট্ট পাড়া একটা কোশ্চেন দিয়ে দিল, অলসো ফাইন্ড, অলসো ফাইন্ড। তাহলে তোরা একটা জিনিস বুঝতে পারছিস, ডেন্সিটি অফ দ্য গ্যাস উইল ডিপেন্ড অন টেম্পারেচার, এনটিপি তে এত, হুম, তাহলে টেম্পারেচার এখানে যদি আলাদা হয়, এনটিপি মানে হচ্ছে, এনটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পেরেছো? তাহলে যখন 27 ডিগ্রি সেলসিয়াসে যাবি তখন রোটা ভ্যারি করে যাবে। তাহলে আগে আমার কাজ হচ্ছে রো, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, সেখান থেকে তুমি রো অ্যাট 27 ডিগ্রি আগে বের করবে, ব্যাস, তাহলেই তোমার কাজ শেষ, আরএমএস বেরিয়ে যাবে। বেশ, অলসো ফাইন্ড, লেখ, অলসো ফাইন্ড দ্য এনার্জি অফ দ্য গ্যাস, দ্য এনার্জি অফ দ্য গ্যাস, গ্যাস, ঠিক আছে বাবা, ঠিক আছে, বেশ। তাহলে আমি এবার অঙ্কটার সমাধানে যাব। তোমরা ভিডিওটাকে পজ করো, যদি সলভ করতে পারো করো, আদারওয়াইজ আমি তো করেই দিচ্ছি, আমি তো করেই দেবো, তোমাদের কোনো চিন্তার কিছু নেই, আমি করে দিচ্ছি। হয়ে গেল রে বাবা, এই হচ্ছে কোশ্চেন, খুব ভালো কথা। তো সলিউশন করা যাক। সলিউশন করছি। প্রথমে আমাকে মাথায় রাখতে হবে যে এনটিপি বলতে কি বোঝায়, এনটিপি নর্মাল টেম্পারেচার প্রেশার, এটা বলতে কি বোঝায়, তার মানে টেম্পারেচার কত জানিস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন, এটা তোমাকে বলে দিয়েছে ফার্স্ট, ফার্স্ট এটা। হুম,
ঠিক আছে, তার মানে তোমাকে রো অফ O2 at NTP at 273 কেলভিন, এইটা তোমাকে দিয়ে দিয়েছে 1.43, এটা দেয়া আছে তাই না, কেজি পার মিটার কিউব, এটা দেয়া আছে। খুব ভালো কথা স্যার, খুব ভালো কথা। তাহলে আমার এই রো আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি হয়, বলছে রো টি সমান কিন্তু কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পেরেছিস, কনস্ট্যান্ট থাকে, রো ইন্টু টি সমান কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কমবে। তার মানে স্যার আমি বলতে পারি যে এই রো জিরো টি জিরো সমান রো ওয়ান টি ওয়ান বলতে পারি। ইয়েস, যেখানে টি ওয়ান সমান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন, সোজা কথা। ঠিক আছে, তাহলে এই রোটা বের করতে হবে, আর এগুলো তো তুই জানিস। তার মানে আমি রো অ্যাট 27 ডিগ্রি বের করে ফেলতে পারি কি করে, তো স্যার রো জিরো টি জিরো বাই টি কত, ওই 27 ডিগ্রি, 27 ডিগ্রি না লিখে হাঁটাও ঝামেলা, টি ওয়ানই লিখছি এখানে। ঠিক আছে, তাহলে এটা কত হবে বল, 1.43 ইন্টু টিটা কত, 273 টি জিরোটা, 0 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 300। সো ইফ ইউ সলভ ইট, দাঁড়া মোবাইলে করি ক্যালকুলেশনটা, টিং টিং ক্যালকুলেটর, হ্যাঁ হ্যাঁ, 1.43 ইন্টু 273 ইকুয়াল টু ডিসকাউন্ট ডিভাইডেড বাই 300, হ্যাঁ 1.3 কেজি পার মিটার কিউব। তাহলে দেখ কমে গেছে, কেন কমে গেছে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বেড়েছে, তাই এটা কমে গেছে, বেরিয়ে গেল, ব্যাস, এটা যেই বেরিয়ে গেল। এবার আমরা কি জানি, সিন্স প্রেসার সমান কি হবে বলো, 1/3 রো সি স্কোয়ার। আমাকে আরএমএস টা জিজ্ঞেস করেছে, এই মালটা জিজ্ঞেস করেছে, বুঝতে পেরেছিস। তুই বলবি স্যার আমরা তো প্রেসারটাও জানি না, কে বলেছে তুই প্রেসার জানিস না, প্রেসার তো তুই জানিস, প্রেসার তো তুই জানিস, কি করে জানিস স্যার, ওরে প্রেসার কত হবে, পারদের, পারদের প্রেসার কত হয়, নর্মাল টেম্পারেচার, ইয়ে মানে বায়ুমণ্ডলীয় চাপ কত, 70, 76. হ্যাঁ সেন্টিমিটার অফ এইচজি, জানিস তো। তার মানে এইচজির একটা এরকম পারদ স্তম্ভ আছে যার মধ্যে এইচজি মার্কারি আছে, কতটা আছে, 76 সেন্টিমিটার উঁচু উঁচু, বুঝতে পেরেছিস। তাহলে তার কারণে এই তলায় যতটা প্রেসার পড়ছে সেইটাই হচ্ছে এনটিপির প্রেসার। বাহ বাহ বাহ, তাহলে এই প্রেসারটা কত হবে, প্রেসারটা হবে এইচ রো জি, হুম, এইচ রো জি। কিন্তু আজকে সেন্টিমিটার লিখলে হবে, হবে না স্যার, কেন, কারণ আজকে এসআই সিস্টেমে আছিস, তাহলে মিটারে লিখতে হবে। তাহলে প্রেসার সমান এইচ আগে লেখো, এইচ আগে লেখো, তাহলে মিটারে করলে 76 সেন্টিমিটারটা কি হয়ে যাবে, 0.76 মিটার হয়ে যাবে, বুঝতে পেরেছো, ইন্টু ডেন্সিটি কত, 13.6 ইন্টু 10⁻³ এটা হচ্ছে ডেন্সিটি এসআই সিস্টেমে, পারদের ডেন্সিটি এটা, ইন্টু জি এর মান 9.8 নিয়ে নে না, 13, রোটা কত বেরোলো রে, 1.3 ইন্টু সি স্কোয়ার, ব্যাস, এটা একটা পাতি ক্যালকুলেশন করে সি স্কোয়ার পেয়ে যাবে তোমরা আরামসে, হ্যাঁ। তাহলে সি স্কোয়ার সমান এখান থেকে তোমরা পেয়ে গেলে, এই ক্যালকুলেশনটা করবি নিজেরা, ওকে, এটা নিজেরা করবি, আমার কাছে ক্যালকুলেটর নেই, বাট আই হ্যাভ দি আনসার্স। সো দ্যাট দ্যাট ইজ, আমি এটা জানি না, তো এটা তোরা এখানে লিখবি, কিছু একটা আসবে এখানটা লিখে নিস, এইখান থেকে তুমি আলটিমেটলি সি সমান যেটা পাবে এই বর্গমূল করে দিবি এবং প্লাস রুটটা নিয়ে নিবি, সো দিস ইজ 4.835 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে আরএমএস স্পিড অফ দি গ্যাস মলিকিউল, এটা হচ্ছে আরএমএস স্পিড, ঠিক আছে। সো ইউ ক্যান সলভ দ্য প্রবলেমস লাইক দিস।
ঠিক আছে, হয়েছে বাবা, হয়েছে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু পারদস্তম্ভের প্রেসার হচ্ছে এইটা, কাজেই আরএমএস স্পিডটা বেরিয়ে গেল এইটা। তার মানে বুঝছিস যে গ্যাস মলিকিউলগুলো কত জোরে মুভ করছে? হ্যাঁ রে, তার মানে 483 483 এত প্রায় প্রায় এত মিটার পার সেকেন্ড, মানে হিউজ স্পিড, হিউজ স্পিড, দিস ইজ এ হিউজ স্পিড, অনেকটা ফাস্ট কিন্তু। হ্যাঁ, সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার কেন করলাম রে, সেকেন্ড হবে তো শুধু। মিটার পার সেকেন্ড, এটা একটা ভালো মতন স্পিড। হ্যাঁ, কিন্তু এর মানে এটা নয় যে 1 সেকেন্ডে গ্যাস মলিকিউলটা 1 মিটার চলে গেল, না, 1 মিটার সে বাপের কালেও যেতে পারবে না। সে হয়তো একদম কি বলবো, মানে 1 মাইক্রোমিটার যেই ধাক্কা খেয়ে আবার অন্যদিকে চলে আসবে, বুঝতে পারছিস? মানে সে এত ধাক্কা খাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক ধাক্কা খেয়ে বেড়াচ্ছে, মানে সে 1 মিটার যাবা মানে তার ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। তোর একটা কথা শোন, আমাকে একটা 11 ক্লাসের ছেলে কি সুন্দর একটা প্রশ্ন করে যে স্যার, আর সেই দিন আমি এই প্রশ্নটার উত্তরটা ভাবি, তার আগে আমি ভাবিনি কোনোদিন। বলছে স্যার, সূর্যের কেন্দ্র থেকে মানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটা সময় নেয়? এটা আমরা জানি সবাই, প্রায় প্রায় 8 মিনিট সময় নেয় সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। কিন্তু ছেলেটাকে আমি কোশ্চেন করলাম যে আচ্ছা, পৃথিবীর কোন জায়গা থেকে আসছে? ছেলেটা বললো স্যার, সূর্যের কোন জায়গা থেকে আসছে? ছেলেটি আমাকে বলছে স্যার, সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীতে আসছে। তখন আমার মাথায় হট করে ক্লিক করলো যে আলোর মানে ফোটনটি যদি সূর্যের কেন্দ্রবিন্দু থেকে আসে পৃথিবীতে, তাহলে কতটা টাইম নেবে তোরা বল তো। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে ভিডিওটা আমি জানি, বাট স্টিল তোরা বল, এটা এর মাঝেই বল, ছাত্ররা বল, বল সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীতে আসতে আলো কতটা সময় নেবে? রিয়া বলতে পারবি, বলতো। স্যার একই টাইম নেবে? একই টাইম কি করে বলতে পারিস স্টুপিড? একই টাইম কি করে বলতে পারলি তুই? তুই ফিজিক্সের গলা টিপে মেরে দিলি। এইদিকে শোন, এইদিকে শোন, এটা একটা মারাত্মক জিনিস, আমি সেটাই বোঝাতে চাইছি তোমাকে, তোমাদের এটাই বোঝাতে চাইছি। এইদিকে তাকাও, এই হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, এই হচ্ছে সান, ভালো করে বুঝবি জিনিসটা আমি কি বলতে চাইছি। এই হচ্ছে সান, সানের এই সারফেস থেকে যদি কোনো একটা ফোটন বেরোয়, সেই ফোটনটি এখান থেকে সোজা পৃথিবীতে আসতে অলমোস্ট 8 মিনিটস, মানে এত সেকেন্ড টাইম নেয়, প্রায় প্রায়। হ্যাঁ, 8 মিনিট কিছু ছিল, আমার অত মনে নাই, 8 মিনিট প্রায় প্রায় সময় নেয়। বাট যদি এই কেন্দ্র থেকে বেরোয় ফোটন, ধর এই কেন্দ্রে একটা ফোটন তৈরি হয়েছে, এই যে একটা ফোটন তৈরি হলো, এইচ নিউ শক্তি, ফোটন মানে এইচ নিউ শক্তি, এই ফোটন জানিস এই পৃথিবীতে আসতে কতটা টাইম নেবে? তুই বলবি স্যার খুবই সোজা, সানের রেডিয়াসটা আপনি যোগ করে দিন, লাইটের ভেলোসিটি তো সি, করে নিন। বাপের কালেও হবে না। সঠিক উত্তর হচ্ছে এই সূর্যের কেন্দ্রবিন্দুতে যদি কোনো একটা ফোটন জেনারেট হয়, সৃষ্টি হয়, সে এই কেন্দ্রবিন্দু থেকে এই সারফেস অব্দি আসতেই জানিস ম্যানি ইয়ার্স নিয়ে নিতে পারে, অনেক বছর নিয়ে নিতে পারে। হ্যাঁ, অনেক বছর নিয়ে নিতে পারে, মে টেক ম্যানি ইয়ার্স অফ টাইম। হোয়াই? এইখান থেকে একটু যাবে, ধাক্কা খাবে, আবার পিছন দিকে চলে যাবে, আবার ধাক্কা খাবে, আবার পিছনে যাবে, আবার এদিকে যাবে, ধাক্কা খাবে। এই ধাক্কা খেয়ে অসংখ্য ফোটন আছে ভিতরে, অসংখ্য গ্যাস মলিকিউলস আছে, ধাক্কা খেয়ে খেয়ে ও বেটা বেরোনোর প্রবাবিলিটি খুব কম। সে হয়তো 5 লক্ষ বছর পর সারফেসে এলো, বুঝতে পেরেছিস? সেই সারফেসে আসার পর তারপরে এই সফরটা তার 8 মিনিটের, কিন্তু এইখান থেকে সারফেসে আসা খুব মুশকিল। কাজেই তোমরা এইখানটা যেটা দেখছো না, মলিকুলার স্পিডটা 4.483, প্রায় প্রায় 500 মিটার পার সেকেন্ড যে দেখছো, তার মানে এটা ভেবো না যে 1 সেকেন্ডে মলিকুলটা 500 মিটার চলে যাবে, নো। ও বেটা 1 সেন্টিমিটারও যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে, ওর মধ্যে ধাক্কা খাবে, এদিকে আগু পিছু ধাক্কা খেয়ে যাবে, আগু পিছু করবে, আগু পিছু করবে, বুঝতে পেরেছিস?
এরকম কনসেপ্ট এটা নয় যে 1 সেকেন্ডের মধ্যে চলে গেল আহা হা 485 হবে না, ইটস নট দ্যাট। ওই জন্য এটা হচ্ছে আরএমএস স্পিড, ওই জন্য এটা হচ্ছে আরএমএস স্পিড, বুঝতে পেরেছো? রুট মিন স্কয়ার স্পিড। আই উইল টক অ্যাবাউট ইট লেটার কথা বলবো আমি সব নিয়ে কথা বলবো। আহ, আমার এক ছাত্র প্রায় আমার ভিডিও দেখে, খুব ভাল লাগে। সে এখন কাল্টিভেশন অফ সায়েন্সে রিসার্চ করছে। সে আমাকে মেসেজ করে যে স্যার আপনি এই জায়গাটা এটা পড়িয়েছেন, এখানে এটা খামতি রয়ে গেল, এটা আপনি বলেননি, এই জায়গাটায় স্যার আপনাকে এটা বলতে হতো। খুব ভালো লাগে এরকম ছাত্ররা যখন আমার ভিডিও দেখে এবং ইন্টারাক্ট করে। আমি জানি না তুমি শুনছো কিনা বাবা, ক্যালকাটায় যে থাকো, কলকাতায় কাল্টিভেশন অফ সায়েন্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আমার ভিডিও দেখছো, তোমরা রিসার্চে এগিয়ে যাও। আমারও লিমিটেশনস আছে, আমি কি সব জানি নাকি? তাই তোমাদের কাছে আমি শিখতেই তো রয়েছি এখানে, আমি শেখাবো প্লাস শিখবো, আমি একজন লার্নার। সো তোমরা আমাকে শেখাবে নিশ্চয়ই। এবং সেই ছেলে বলেছে স্যার আমার খুব খারাপ লাগছে, আমি ইউটিউবের এখানে কমেন্ট করছি, এত হার্শ কমেন্ট, এত কড়া কমেন্ট, আপনি কিছু মনে করবেন না স্যার, আপনার তো কোনো ইমেল নেই যার থ্রু আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। দিয়ে আমি তাকে রিপ্লাই করলাম যে তুমি আমাকে বাবা হোয়াটসঅ্যাপে কথা বলবে, হোয়াটসঅ্যাপে আমাকে কল করবে। তো সেই ছেলে অনেক বছর আগে আমাদের শ্যামসুন্দর কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেছিল সেই ছেলে। আহ, ছেলেটির নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এক সেকেন্ড আমি যদি দেখি মনে পড়ে যাবে। ছেলেটির নামটা আমার মনে পড়ে যাবে, এস দিয়ে কিছু একটা নাম ছিল। জাস্ট গিভ মি আ সেকেন্ড। রাইট নাও হি ইজ আ সায়েন্টিস্ট। সো আমি ওর নামটা একটু বলি তোমাদেরকে। এই যে পেয়েছি খুঁজে, সর্বরিশ সেন। হ্যাঁ, ওই ছেলেটির নাম হচ্ছে সর্বরিশ সেন। আহ, সে আমাদের কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেছিল, সেই থেকে সে আমাকে মনে রেখেছে এবং আমার ভিডিওগুলোকে ফলো করে অ্যাট প্রেজেন্ট। আর ও বাগাটি কলেজে পড়তো, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ বাগাটিতে আছে। স্যার মানে কি নাম? বলছি স্যার কি নাম বললেন? সর্বরিশ সেন, চিনিস বাবা? সর্বরিক? হ্যাঁ, চিনি 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 চিনি। কি করে চিনলি বাবা? চিনি স্যার, চিনি স্যার, একটা দাদার থ্রু পরিচয় হয়েছিল, চিনি চিনি, আইসিএস এর হয়েছে তো, চিনি। হ্যাঁ, এখন সে কাল্টিভেশন অফ সায়েন্সে রিসার্চ করছে। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, চিনি স্যার, চিনি, ভালো করে চিনি স্যার। হ্যাঁ, ছেলেটি ভালো ছেলে, এবং আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, তারপরে কথা হয়েছে তার সাথে। হুম। তো যাই হোক, সেই ছেলেটি এত বছর আমাকে মনে রেখেছে, এই তুচ্ছ প্রাণীকে। দ্যাট ইজ এ ভেরি গুড থিং। তো আমি সব এরকম ধরনের ছাত্রদেরকে আমি সাধুবাদ জানাই। আমার সারা দেশ বিদেশে অনেক ছাত্ররা রয়েছে, আমি জানি না এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছায় কিনা, বাট স্টিল আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি বাবা। তোমরা ভালো করে নিজের কাজ করে যাও, এগিয়ে যাও, অ্যান্ড অল দ্য বেস্ট ফ্রম দিস সামান্য সিএম স্যার। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। চলো এরপর আমরা তাহলে এইখানে এই ধারণাগুলো একটু করলাম আমরা, যে স্পিড মানে এরকম ব্যাপার, হ্যাঁ, যে ও ধাক্কা খেয়ে খেয়ে এই ভিতরেই থেকে যাচ্ছে, তাই না, বেরোতে পারছে না। তাহলে সূর্যের কেন্দ্র থেকে যদি বাবা আসতে হয় তোকে, তাহলে কতটা সময় নেবে লাইট? স্যার আমি বলতে পারবো না স্যার, ইটস নট পসিবল। আবার এটাও হতে পারে যে 1-2 দিনের মধ্যে সে বেরিয়েও চলে এসছে, হতেই পারে। দ্যাট ইজ লাক বাই চান্স, বুঝতেই পারছিস। তাকে কোটি 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 কলিজন ফেস করে করে যেতে হবে। সো বুঝতেই পারছো তোমরা যে কতটা ডিফিকাল্ট টাস্ক হতে পারে সূর্যের কেন্দ্র থেকে আসতে গেলে। সো ওই ছেলেটাকে সেই দিন উত্তর দিতে গিয়ে আমি ভাবলাম যে ও বাবা, ব্যাপারটা এরকম হতে পারে। তো তোমাদের প্রশ্নই আমাকে ভাবায়, হ্যাঁ। এবং যতক্ষণ ভাবনা চিন্তা থাকে ততক্ষণই সাবজেক্ট এগোবে, আদারওয়াইজ সব বেকার। চ্যালেঞ্জ দরকার লাইফে। আচ্ছা, কোশ্চেনটাকে আমি উত্তর করে দিলাম রে ছেলে, কোশ্চেনটা হয়ে গেল রে। কোশ্চেনটা কি ছিল রে, একটু দেখতো বাবা। হয়ে গেল। আচ্ছা, অলসো ফাইন্ড দ্য এনার্জি অফ দ্য গ্যাস। আচ্ছা, গ্যাসের এনার্জি বার করতে হবে। তাহলে এনার্জি বার করতে গেলে ওই যে সূত্রটা আমরা করলাম না একটু আগে, হ্যাঁ রে, এখানেই করে দিই না, এখানেই করে দিই, দাঁড়া একটা অন্য ইঙ্ক ইউজ করি, এখানে করে দিই। এনার্জিটা বের কর, এনার্জিটা বের কর, চলো সবাই বের করো। এনার্জি, এনার্জি অফ দ্য গ্যাস, আর ভাষায় লিখছি না, হ্যাঁ। এটা কত হয় রে? মনে আছে পি সমান 2-3 ছিল, তার মানে 3-2 পি, 3-2 পি। হ্যাঁ রে, এবার একটু আগেই তো বার করলি, পি ফি সব তো বার করলি, তাহলে এটা কত হবে? 3-2, এই বাঁ দিকটা গোটাটা গুণ করবি, এটা আসবে, হ্যাঁ, 1 পয়েন্ট, ও একটু দাঁড়াতো, হ্যাঁ 1.,
013 এত আসবে প্রেসার। এটা তো আমরা তো জানি, এটা ইন্টু 10⁵ ঠিক আছে। এটা নিউটন পার মিটার স্কোয়ারে আমরা যখন নিয়ে যাই, সো এতটা হয়ে যাবে জুল। হ্যাঁ, এবার ক্যালকুলেশনটা করে নিবি, যা আসবে সেটাই উত্তর হয়ে যাবে, এত জুলে চলে আসবে এটা। এটা তো আমরা জানি দিস ইজ অ্যাটমসফেরিক প্রেসার। হ্যাঁ, দিস ইজ নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার, 1 atm প্রেসার এটা। ঠিক আছে, হয়েছে বাবা, ভেরি ফাইন, ভেরি ফাইন, ভেরি ফাইন। ঠিক আছে। হুম, চলো আর একটুখানি আমি জিনিস করতে চাইছি এই ক্লাসটাতে। এটা কি দিচ্ছে আমি বুঝতে পারছি না। প্রিভিয়াস, এটা কি দিয়েছে রে বাবা? হোয়াইট বোর্ড, আচ্ছা, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার। আচ্ছা, একটা কোয়েশ্চেন দেখ তো, এরকম করে একটা কোয়েশ্চেন করেছে। এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে তোমাদের, লেখো তো কোয়েশ্চেনটা। আমি এটা কোথাও একটা পিওয়াই কিউতে আমি দেখেছিলাম, আই ডোন্ট রিমেম্বার রাইট নাও, বাট আই হ্যাভ দ্যাট কোয়েশ্চেন। ফাইন্ড দ্য, লেখো, ফাইন্ড দ্য এক্সপ্রেশন, find the expression for the energy of a gas, গ্যাসের এনার্জি বের করো। ঠিক আছে। হুম, তোকে এরকম একটা হুড়ুম করে একটা কোশ্চেন দিয়ে দিল, ছুড়ে মারলো, ঠিক আছে, কি করে এগোবি? ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর দ্য এনার্জি অফ এ গ্যাস। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তাহলে তোমাকে যখন কোনো ইনফরমেশন দেয়নি এবং এক্সপ্রেশন অফ এনার্জি চেয়েছে, তার মানে বুঝে নিতে হবে যে আমাকে এখানে এনার্জি মানে কাইনেটিক এনার্জি সাম, মানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো। তার মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের কোশ্চেন এটা, বুঝতে পেরেছো? আইডিয়াল গ্যাসের সিচুয়েশন এখানে, মানে দেয়ার ইজ নো ইন্টারাকশন বিটুইন দ্য মলিকিউলস, মানে নো চেঞ্জ অফ বা নো লস অফ এনার্জি when the molecules collide among themselves or with the walls of the container। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? সিন্স প্রেসার সমান আমরা কি জানি? 1/3 rho c square, where c is the কি, c is the root mean square। ঠিক আছে, এটা আমরা জানি প্রেসারের এক্সপ্রেশন, আজকেই বের করলাম। ঠিক আছে, তাহলে গাইজ এইটা 1/3 রোটা কি ছিল রে? mn/v ছিল, মনে পড়ছে? হ্যাঁ, একটু ভাঙছি, পিছন দিকে যাচ্ছি আমরা, c স্কোয়ার। এবার এই ভিটাকে তুই বাঁ দিকে নিয়ে চলে আয়, পিভি সমান 1/3 mn c স্কোয়ার। আমার সাথে ক্যালকুলেশনটা কর সবাই। এটাকে ইকুয়েশন নাম্বার 1 বল, এটা ইকুয়েশন নাম্বার 1 বল। তোরা ভাবছিস স্যার আপনি এটা কোথা থেকে কোশ্চেনটা আনলেন, এটা তো কোনো এখানকার সাথে কোনো লিঙ্ক পাচ্ছি না। পাবি, একটু অপেক্ষা কর। বাট আমরা কি জানি যে পিভি সমান 8টি, জানিস তো? পিভি সমান 8টি ফর 1 মোল, আমরা জানি এটা হয়, তাই তো? তার মানে এই মালটা হচ্ছে 8টি। ঠিক আছে, তার মানে আচ্ছা এইটাকে আমি ক্যাপিটাল এম ধরতে পারি বাবা, এইটাকে ক্যাপিটাল এম ধরতে পারি। ইয়েস স্যার, দেয়ার ফর, হ্যাঁ, 1/3 এই mn আগে একবার লিখে নাও, mn এটাকে ব্র্যাকেট রাখ, ইন্টু c স্কোয়ার সমান 8টি। আচ্ছা এটাই তো ক্যাপিটাল এম, 1/3 m c স্কোয়ার সমান 8টি। ঠিক আছে, যেহেতু এখানে এনটাকে আমরা ছোট হাতের এনটাকে 1 নিয়েছিলাম, 1 মোল নিয়েছিলাম, সো ইট ইজ বেটার যে এখানে বলে দিই এম সমান হচ্ছে মোলার মাস বা মাস পার গ্রাম মলিকিউল। দিস ইজ মাস
অফ 1 গ্রাম মলিকিউল, 1 গ্রাম মলিকিউল মানে 1 মোলের সোজা কথা মাস। ঠিক আছে, তোমাদের মধ্যে কিছু কেমিস্ট্রি মেজরের ছাত্ররাও রয়েছে আমি জানি, তো এগুলো তোমাদের ক্ষেত্রে খুবই সোজা বিষয়। ঠিক আছে, তাহলে গাইস এইটাই তো সিস্টেমটার কাইনেটিক এনার্জি রে। হ্যাঁ, এইটা নয় অ্যাকচুয়ালি 1/2 হবে, তাহলে এখানে একটা চেঞ্জ করে নে, হাফ নিয়ে নিতে হবে এখানে একটা। তাহলে এটাকে আমি এইভাবে করছি, দেখ 2/3 করে নিয়ে এখানে 1/2 mc² করলাম, এটাই তো কাইনেটিক এনার্জি। and that is equal to RT, that is equal to RT। তার মানে আমি আলটিমেটলি ফাইনাল রেজাল্টে চলে এলাম। কোথায় চলে এলাম? এই দেখ, এইটাই চলে এলাম। এই দেখ, এইটা কাইনেটিক এনার্জি, তাহলে 3/2 ডান দিকে চলে যাবে। তার মানে কাইনেটিক এনার্জি, এটাকে কি করে বলবি, এইভাবে বল না, কাইনেটিক এনার্জি মানে এখানে টোটাল এনার্জি সোজা কথা সমান হাফ mc²। এটা কত এসছে? এটা আসছে 3/2 RT। What a beautiful result this is, what a beautiful result, this is brilliant result, please remember this result, 3/2 RT। ঠিক আছে, তার মানে এইটা কতটা কাইনেটিক এনার্জি রে? এই কাইনেটিক এনার্জিটা হচ্ছে 1 গ্রাম মলিকিউল গ্যাসের কাইনেটিক এনার্জি। বুঝতে পেরেছো? তাহলে আমি একটু নিচের লাইনে এটা লিখি। লিখছি, দেখো এখানে লিখছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট, যে কমেন্ট এখন করতে চলেছি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট করবে এখানে। লেখো দ্য কাইনেটিক এনার্জি, the kinetic energy per gram molecule, মানে এই কমেন্টটা কাকে দেখে করছি বলতো বাবা? এই ইকুয়েশনটাকে দেখে করছি। হ্যাঁ, the kinetic energy per gram molecule of any gas, কিন্তু যে কোনো গ্যাস, এনি গ্যাস, মানে এখানে গ্যাসের আর কিছু রইলো? হ্যাঁ, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, টি তো তোর ভ্যারিয়েবল, বুঝতে পারছিস, কেলভিন স্কেল, মানে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গ্যাস, যে কোনো গ্যাস নিয়ে নে তুই, কোনো অসুবিধা নেই। এনি গ্যাস at the absolute at t kelvin, at t kelvin, অত ভাষায় লিখতে হবে না, at t kelvin is equal to কত? 3/2 RT, 3/2 RT, 3/2 RT। ঠিক আছে, ঠিক আছে বাবা। আচ্ছা, এইখান থেকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্টের দিকে তোদেরকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। সেই ছোট বাচ্চাকে যেমন আঙ্গুল ধরে ধরে হাঁটাতে হয় না, আমি এখান থেকে তোদের একটা আউটস্ট্যান্ডিং রেজাল্টের কাছে নিয়ে যেতে চাইছি। তোরা নেক্সট কয়েক মিনিটে বলবি ওয়াও ওয়াও ওয়াও, মজা আ গয়া। দেখবি, দাঁড়া। আচ্ছা, আমি এখন পর্যন্ত এই রেজাল্টটা পেয়েছি, কারুর এত দূরে কোনো সমস্যা আছে? সে ইয়াস অর নো, কাম অন, বল বাবা বল, সবাই বল। না। সমস্যা নেই, সমস্যা নেই, না স্যার। সমস্যা নেই, ব্যাস। এই রেজাল্টটাকে আমি এখান থেকে তুলে নেক্সট পাতায় একটুখানি নিয়ে যাই, তারপর তোদের আমি দেখাচ্ছি যে এখানে কি খেলা হবে। চল এদিকে আয়। তাহলে আমরা কি পেলাম? যে কাইনেটিক এনার্জি পার গ্রাম মলিকিউল, আর ওগুলো ভাষায় লিখছি না, যেটা কিনা হাফ mc², সিটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। হ্যাঁ, দ্যাট ইজ 3/2 RT। এটা বেরিয়েছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এইবার এখানে আমি একটা কনসেপ্ট দেখছি যে ইফ, আচ্ছা এটা 1 গ্রাম মলিকিউলের কাইনেটিক এনার্জি না? তুই তো জানিস যে 1 গ্রাম মলিকিউলে কতগুলো মলিকিউল থাকে? স্যার, অ্যাভোগাড্রো সংখ্যা স্যার, এটা তো আমরা সবাই জানি। ইয়েস, অ্যাভোগাড্রো সংখ্যা থাকে সেখানে, তাই না? তাহলে ইফ
ক্যাপিটাল এন বি দ্য টোটাল নাম্বার অফ মলিকিউল, এটা আমরা জানি, হ্যাঁ, বি দ্য টোটাল নাম্বার অফ মলিকিউলস। আর 1 মিনিটের মধ্যে এমন একটা রেজাল্ট আসবে যেটা তোরা সবাই চিনতে পারবি, এবং নাম তো শুনেছিস, মলিকিউলস পার গ্রাম মলিকিউল, হ্যাঁ, পার গ্রাম মলিকিউল, খুব ভালো কথা, ঠিক আছে। দেন দেন দ্য কাইনেটিক এনার্জি পার মলিকিউল, এবারে এক একটা মলিকিউলের জন্য বার করতে চাইছি। ওহো, মলিকিউল ইজ কত হয়ে যাবে, এই মালটাকে একটা এন দিয়ে ভাগ করতে হবে, ইয়েস, ভাগ করতে হবে। সো কাইনেটিক এনার্জি, হ্যাঁ, পার মলিকিউল, হ্যাঁ, বা এত লিখতে হবে না, কাইনেটিক এনার্জি এখানে লেখ ইচ মলিকিউল, ইচ মলিকিউলের জন্য। আহ, কি করে লিখি বলতো, কাইনেটিক পার মলিকিউল ইজ কাইনেটিক এনার্জি সমান, আচ্ছা নে কে ই প্রাইম করে দিলাম, ঠিক আছে, বাদ দে। তাহলে এটা হবে 1/2 এই এম সি এ স্কোয়ার ডিভাইড করে দাও এন দ্বারা, এন দ্বারা ভাগ করে দে, ঠিক আছে, এন দিয়ে ভাগ করে দে। তাহলে এন দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এই মালটা 3/2 আর বাই এন হয়ে যাবে, ইন্টু টি হয়ে যাবে। হ্যাঁ রে, এই আর বাই এনটাকে কি বলা হয় রে স্যার? আর বাই এন সমান হচ্ছে কে, 3/2 কে টি, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, হ্যালো 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 হ্যালো, যেখানে কে সমান হচ্ছে আর বাই এন, আর বাই এন, and that is equal to বোল্টজম্যান কনস্ট্যান্ট মান কত, 1.38 into 10 to the power minus 23 জুল পার কেলভিন, এটা যেন একদম মাথায় থাকে, ঠিক আছে, জুল পার কেলভিন। দিস ইজ কল্ড, এটাকে বলা হয় বোল্টজম্যান, BOLTZ, বোল্টজম্যান, বোল্টজম্যান, বোল্টজম্যান কনস্ট্যান্ট। ওরে বাপ রে বাপ, রেজাল্টটা কি বেরোলো রে, এনার্জি, এনার্জি সমান কত বেরোলো, 3/2 কেটি, মাই গুডনেস, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রেজাল্ট। তোরা এর গুরুত্ব এখনো বুঝতে পেরেছিস না পারিস না আমি জানি না, বাট এটাকে আমি 3 × 1/2 কেটি করে লিখতে পারি রে, হ্যাঁ, ও হো হো, তার মানে হাফ কেটি হাফ কেটি হাফ কেটি 3 বার মিলে হচ্ছে টোটাল এনার্জি একটি মলিকিউলের। এবং এখান থেকে আরেকটা জিনিস বলতে পারবি যে at 0 কেলভিন, at 0 কেলভিন কি হবে, ইটি কত হয়ে যাবে, এই যে জিরো, জিরো হয়ে যাবে, 0 কেলভিনে গ্যাস মলিকিউলের শক্তি কত হয়ে যাবে, জিরো, তার মানে গোটা সিস্টেমটা স্টপ করে যাবে। বাট দিস ইজ এ ম্যাটার অফ রিসার্চ, বিকজ এখনো আমরা 0 কেলভিনে পৌঁছাতে পারিনি, সো উই ডোন্ট নো, আমি অত সহজে এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, বাট ম্যাথমেটিক্স বলছে যে হ্যাঁ এটা থেমে যাবে, নো প্রবলেম, থেমে যাবে, কারেন্ট এনার্জি জিরো হয়ে যাবে, সো গ্যাস মলিকিউল স্টপ হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি 0 কেলভিনে কি ঘটনা ঘটছে, দ্যাট স্টিল উই ডোন্ট নো, উই ক্যান জাস্ট প্রেডিক্ট ইট বাই সাম ম্যাথমেটিক্স। তাহলে গাইজ 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 একটা মলিকিউল 3 ডাইমেনশনাল স্পেসেই তো রয়েছে রে, কন্টেনারটা তো 3D স্পেস, তাহলে সে ইন্ডিপেন্ডেন্টলি এক্স ওয়াই জেড 3 দিকে মুভমেন্ট করতে পারে, তাই না? তাহলে 3টের করেসপন্ডিংই তার কাইনেটিক এনার্জি হবে, এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জেড এর দিকে। তো বলছে যে এক একটা, তার মানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ মোনোঅ্যাটমিক মলিকিউল কত, 3, তার মানে তার 3টে ডিগ্রিজ অফ ফ্রিডমে হাফ কেটি করে কি হয়েছে, কি হয়েছে, এনার্জি রয়েছে। হ্যাঁ, এগুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আরো বিস্তারিত পড়বো, এখন আপাতত তোদেরকে আগে অন্য জিনিসটা একটু বলি, দাঁড়া একটু অন্য জিনিসটা আমি আগে বলে দিই। এইখান থেকে একটা কোশ্চেন করা হয় তোমাদের, জানো কি, জানো, একটা কোশ্চেন করা হয়, নেক্সট পেজে চলো। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেন না করে আমি হেডিং দিয়ে দিচ্ছি, নে, দ্যাট ইজ কল কাইনেটিক, কাইনেটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কাইনেটিক ইন্টারপ্রিটেশন
interpretation of temperature. Aha ha ha. কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার মানে টেম্পারেচারের একটা গতির সঙ্গে মুভমেন্টের সঙ্গে একটা সামঞ্জস্য আমরা এখানে দেখব। তাহলে এইটা আমি একটু গুছিয়ে লিখে দিচ্ছি হ্যাঁ তোমাদের জন্য। ফর ইউ স্টুডেন্টস আই এম গোয়িং টু রাইট ইট। একটু ভালো করে প্রপারলি আমি লিখে দিই, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। চলো এদিকে আসো। তো দ্য দাঁড়াও, এইটা এইটা করার জন্য আমি আগে এখানে একটুখানি লিখতে চাইছি সিন্স আমরা কি পেলাম রে বাবা, কি পেলাম রে বাবা, আমরা পেলাম এক একটা মলিকুলের মাস হয়ে যাবে। এদিকে তাকাও, এই এক্সপ্রেশনটা এই যে এইটা যেটা করেছে না, এইটা এই যে এইটা এম বাই এন, এটা এক একটা মলিকুলের মাস হয়ে যাবে না বাবা। ক্যাপিটাল এম হচ্ছে টোটাল সিস্টেমে যতগুলো মলিকুল তার মাস, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাপিটাল এম মানে হচ্ছে ছোট হাতের এম ইন্টু বড় হাতের এন। কেন? কারণ বড় হাতের এন খানা মলিকুল আছে, তাহলে এন এন কেটে গিয়ে ছোট এম হয়ে যাবে। তার মানে আমি রেজাল্টটা যেটা পেয়েছি এটা সেটা এটাই পেয়েছি না, হাফ এম সি স্কোয়ার সমান 3/2 কেটি। পেলি না এটা? তার মানে এইখান থেকে তুই বলতেই পারিস যে সি সমান স্কোয়ার রুট অফ 3 kT by m, 3 kT by m. This is this is called RMS speed বা ভেলোসিটি, বা ভেলোসিটি বলতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ভেলোসিটি মানে ডাইরেকশন আছে, স্পিড মানে ডাইরেকশন, ওইসব কোনো কনসেপ্ট নেই, এখানে সব কাজ করে না। ঠিক আছে, এইটা হলো খুব ভালো কথা স্যার। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমি কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার কি করে বলতে পারি? তাহলে দেখো, লেখো যে সিন্স the absolute temperature bracketed T T of a gas is that T কি রে, proportional to C square না, is proportional to, directly proportional to কি, তো C square, C square। therefore at T সমান 0 কেলভিন C সমান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, রাইট। therefore the absolute zero of temperature, the absolute zero of temperature is that temperature, is that temperature, একটু ভিডিওটা ফাস্ট করে দেখবে যারা ইউটিউবে দেখবে, হ্যাঁ, টেম্পারেচার at which the velocity বা সোজা কথা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, ভেলোসিটি না করে ভেলোসিটি স্কয়ার, the velocities of the molecules হ্যাঁ reduce to zero, কমে গিয়ে 0 হয়ে যায়। আহা হা হা হা, তাহলে দেখতো বাবা, এই প্রথম আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারকে একটু অন্যভাবে ডিফাইন করলাম, যে এমন একটা তাপমাত্রা যেইখানে গ্যাস মলিকিউল গুলোর গতিবেগ 0 হয়ে যাবে, তাই না? ইয়েস, প্যারা চেঞ্জ করো,
লেখো অলসো কি, অলসো কি, কাইনেটিক এনার্জি পার মলিকিউল সমান কত, 3/2 kT, ঠিক আছে। দ্যাট ইজ পার মলিকিউল মানে এটাকে মিন বলা যায়, দ্যাট ইজ মিন কাইনেটিক এনার্জি পার মলিকিউল, পার মলিকিউল in per molecule of a given mass of the molecule, মলিকিউলের যে কোনো মাস হোক তাতে কিছু যায় আসে না, মলিকিউল, ঠিক আছে, ইজ প্রপোর্শনাল টু, এটাও প্রপোর্শনাল, ইজ প্রপোর্শনাল টু কি, ক্যাপিটাল টি মানে অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক আছে, which is the kinetic interpretation of temperature, বুঝতে পেরেছো, এটাই হচ্ছে কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। তার মানে কাইনেটিক এনার্জি একটি গ্যাস মলিকিউলের অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার টি এর উপরে প্রপোর্শনাল, ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট, ওকে, দিস ইজ দ্য কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। তার মানে টেম্পারেচার যদি 0 কেলভিন হয়ে যায় তাহলে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তার মানে গ্যাসটার মলিকিউলগুলো আর মুভমেন্ট করবে না, কিন্তু এখনো আমরা 0 কেলভিনে পৌঁছাইনি, ঠিক আছে। আজকের ক্লাস আমি এখানেই থামাবো, এর পরের দিন আমরা ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন স্টার্ট করব, আ ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, যেখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকেই থাকে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের ক্লাস যেদিন হবার মানে ফ্রাইডে সেদিন হবে।